প্রাক্তন তার সাথে সম্পর্ক আছে বলে আমাকে খারাপ বলতেই হবে, এরকম কোথাও লেখার বাইবেল আছে? কোনো নিয়ম আছে কি? কোনো কোথাও কি লেখা আছে? কোনো ডিকশনারি আছে? কোনো বাইবেল আছে? গীতায় এরকম লেখা আছে যে আমায় বলতে হবে? নয়তো। তো আমি বেশ করেছি বলেছি। খুব দুঃখের, মানে এত লজ্জার এটা, মানে এত নিকৃষ্ট মানসিকতার পরিচয় যে কাউকে কেউ বডি শেমিং কি করে করে। আলোক বর্ষাকে এত ভালো বলছে কেন? ওর মাথাটা খারাপ হয়ে গেল? আলোক বর্ষাকে এত ভালো বলছে কেন? ওর মাথাটা খারাপ হয়ে গেল? এবং আমি ওর যেটুকু কথাবার্তা শুনেছি, আমার যে ব্যক্তিগত খুব একটা না, আমার না মার্জিত লেগেছে মেয়েটিকে। TV19 অন্তরালের গল্প। আজকে অন্তরালের গল্পে সুন্দর মনের মানুষ এবং অবশ্যই সমাজের চোখে প্রতিবাদী, সেই অন্তরালের গল্পে আজকে আমাদের প্রিয় প্রিয় মানুষ, প্রিয় অভিনেত্রী দেবলীনা দত্তকে ওয়েলকাম। দেবলীনা, কেমন আছো? পুজো কেমন কাটলো? নমস্কার, খুব ভালো আছি। আর ব্যাঙ্গালোরে এবার পুজো কেটেছে, খুবই ভালো কেটেছে। ভারী সুন্দর করে পুজো করেন ব্যাঙ্গালোরের বাঙালিরা। দেবলীনা, সবসময় তোমার ক্ষেত্রে যখন তুমি কিছু কথা বলো সেটা নিয়ে সবসময় ট্রোল হয়। ট্রোল একটা স্বাস্থ্যসম্মত জিনিস এখন সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু দেবলীনা বলে। দেবলীনা কিন্তু খুব হ্যাপিলি ট্রোলটাকে একসেপ্ট করে। দেবলীনাকে নানা রকম ভাবে ট্রোল করা হয়, নানা রকম ভাবে তাকে আঘাত করা হয় মানসিক ভাবে, তো কিন্তু দেবলীনা খুব স্পোর্টিংলি জিনিসটাকে নেয় এবং দেবলীনাই কিন্তু পারে ট্রোলের জবাব দিতে। কি বলবে দেব? শুধু ট্রোল হয় বললে, যারা ধর একটা কোনো বক্তব্য বা একটা কোনো কাজ নিয়ে ধর 1000 জন ট্রোল করলো আর লাইক করেন 5000 জন দেখা যায়, তাহলে বাকি 4000 জনের কথা যদি আমি উল্লেখ না করি, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাদের প্রতি অন্যায় করা হবে। তাই জন্য তাদেরকে তো ধন্যবাদ বটেই, যারা আছেন আমার সঙ্গে। তবে যারা ট্রোল করেন তারাও আমার সঙ্গেই আছেন বলে আমি মনে করি। তার কারণ তারা আমার কাজ দেখছেন, আমার বক্তব্য শুনছেন, সেটার পেছনে সময় দিচ্ছেন, সেটা নিয়ে সমালোচনা করছেন, কোনো না কোনো ভাবে আমার সাথে আছেন। এবং আমার কাজের কর্মক্ষেত্রে সংজ্ঞা যেটা, তার মধ্যেই ট্রোলিংটা পড়ে। এমন কোনো কিছু বা কোনো মানুষ বা কিচ্ছু বিদ্যমান নয় এই পৃথিবীতে যার নিন্দে হবে না। একটা বই আছে যেখানে শুধুই মাদার টেরিজার বিরুদ্ধে লেখা আছে। হ্যাঁ, তো আমি সবাইকে খুশি করতে তো পারবো না, কারোর কারোর খারাপ লাগবেই আমার কাজ, আমার কথা। এবং তারা যে সময় নিয়ে আমার প্রোফাইলে এসে বা যেখানে আমার ইন্টারভিউ হচ্ছে বা কাজটা দেখানো হচ্ছে সেখানে গিয়ে লিখছেন, কোথাও তো তারা আমার সঙ্গে আছেন। এবার অনেক সময় ট্রোলিংটা কনস্ট্রাকটিভ হয়, খুব ভালো কিছু সাজেশনও আমি পাই। একবার যেরকম আমার একটি আমি ঢুকছি কোনো একটা প্রিমিয়ারে, একজন লিখেছিলেন যে আপনি এরকম ভাবে হাঁটছেন কেন, আপনাকে আনস্মার্ট লাগছে। আমি লক্ষ্য করে দেখলাম আমাকে সত্যি আনস্মার্ট লাগছে আমার ওই হাঁটাটাতে। আমি শুধরে নিয়েছি, আমি বুঝলাম যে কেন আনস্মার্ট লাগছে, সেটা আমি লক্ষ্য করে বুঝলাম। ওইভাবে আমি আর কখনো হাঁটি না। কাজে ওটা যিনি বলেছিলেন তাকে ধন্যবাদ। আর যারা খুব আঘাত করার মতো করে ট্রোল করেন, তাদের ক্ষেত্রে আমি সবসময় বলি যে আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করি এবং তাদের জীবনে সুখ আসুক এটা কামনা করি। কারণ যারা অসুখী তারাই একমাত্র আঘাত করার মতো করে ট্রোল করেন, নচেত নয়। দেবলীনার পরিভাষায় ট্রোলেরও কিন্তু একটা পারফেকশন আছে, একটা সুন্দর একটা জিনিস আছে এবং তার থেকে কিছু শেখাও যায়। সত্যি কথা, হ্যাঁ, একদম ট্রোল থেকে শেখা যায়, এটা বাস্তব, এটা বাস্তব, এটা মানতেই হবে একদম। এবং যেহেতু আমরা কথা বলছি অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে, প্রতিবাদী চরিত্র এবং প্রতিবাদী চরিত্র মানে সমাজের একজন মানুষ বা একাধিক মানুষ যদি কোনো একটা খারাপ কিছু দেখে, সমাজকে ভালো করবার জন্য যদি প্রতিবাদ করে, তাকে সমাজ থেকে বার করে দেওয়া হয় বা তাকে সমাজের কোনো একটা কাজ থেকে বার করে দেওয়া হয়, এটা কতটা দেবলীনা ঠিক মনে করো? আমাদের চলচ্চিত্র জগতের একজন মানুষকে তার কাজের জন্য, সে কোনো ক্রাইম করেনি, তার কাজের জন্য তাকে মানে সমাজ থেকে আলাদা করে প্ল্যাকার্ড লাগিয়ে তার বাড়ির সামনে তাকে ব্যান করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু আমাদের শহর কলকাতায় ঘটেছে। এটাকে তো নির্যাতন বলা যেতে পারে, একরকম নির্যাতন, মানসিক নির্যাতন আর কি। আমার কথা হচ্ছে যে তিনি শিল্পী হোক বা যাই হোক না কেন,
তিনি কি কোনো ক্রাইম করেছেন? এইটা আমার প্রশ্ন। ক্রাইম বলতে যা যা বোঝায় আর কি, ক্রাইম করলে তার শাস্তি হয়, বা কোনো ক্রাইম, কোনো ক্রিমিনাল যদি অ্যাবসকন্ডিং থাকে তখন তার ছবি দিয়ে দিয়ে পোস্টার লাগানো হয় আর কি, যে একে আমরা খুঁজছি। তার কোনো কথা বা কাজ যদি কাউকে আঘাত করে থাকে, তার শাস্তি হিসেবে তাকে একঘরে করে দেওয়া বা তাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার আবেদন কাজ থেকে, এটা তো নির্যাতনের পর্যায়ে চলে গেল, অত্যাচারের পর্যায়ে চলে গেল। এটা এটা কি করে করা সম্ভব? এটা যদি প্রত্যুত্তর হিসেবে কেউ করতে পারে, তাহলে তো তিনি যেটা করেছেন সেটাও তাহলে ঠিক, সেটাও তাহলে অন্যায় না। এটা খুব লজ্জার, এটা লজ্জা একদম। এবং সেই লজ্জাটা আমাদের সত্যি নিজেরও, আমরা যারা বাঙালি, যারা ভালোবাসি অভিনয়কে, তার অভিনয়কে, তার সঙ্গে আমরা নিশ্চয়ই সমব্যথী। এবং আগামীতে এরকম আমাদের সমাজ যাতে না দেখতে হয়, সেটাই হয়তো প্রশাসনিকভাবে এটাও দেখা উচিত। দেবলীনা, আরেকটা যেটা জীবন্ত একটা জিনিস আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি শহর কলকাতায়, অমানবিক এটা, মানে আমাদের যারা অবলা জীব তাদের উপরে অত্যাচার, এবং তাদেরকে বন্দি করে অত্যাচার, তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, সেটা মানে সত্যিই মেনে নেওয়া যায় না। তুমি কি বলবে? এটা নিয়ে আমাদের এবার খুব সজোরে কথা বলার প্রয়োজন। প্রত্যেকটা মানুষের ভীষণভাবে সচেতন হওয়ার দরকার। আমি হাত জোর করে বলছি যে এরকম তো বহু মানুষ আছেন, ধরুন 7 দিনের জন্য কোথাও একটা গেলেন, আপনি একটি ক্রেশে রেখে গেলেন আপনার বাচ্চাটিকে, আপনার 4 পেয়ে সন্তানটিকে, বা অনেক সময় হয় যে আপনার বাড়িতে 2টি 4 পেয়ে সন্তান আছে, দুজনের মধ্যে এমন মারপিট হচ্ছে যে একে অপরকে মেরে ফেলবে, তখন হয়তো একজন সন্তানকে আপনাকে একটি ক্রেশে স্থান দিতে হলো। যেখানেই রাখবেন না কেন, তারা আপনাকে ভিডিও পাঠাবে, ছবি পাঠাবে, যেটি দেখে আপনি ভাববেন যে খুব ভালো আছে আপনার বাচ্চাটি। সেটার উপর ভরসা করবেন না। আজকে 2025-এ AI এর যুগে সেটার উপর ভরসা করবেন না। প্রতি মাসে, প্রতি সপ্তাহে হলে আরো ভালো হয়, না জানিয়ে সেই ক্রেশে চলে যাবেন আপনার বাচ্চাটি কেমন আছে সেটা দেখতে। সেই ক্রেশে কিন্তু অবশ্যই গিয়ে বারবার ভিজিট করবেন, কারণ অলিতে গলিতে এরকম ক্রেশ গজিয়ে গেছে যাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, যাদের কোনো লাইসেন্স নেই, যেটা ছাড়া ক্রেশ করা যায় না। প্রথমত সেটা দেখতে চাইবেন, সেটা দেখতে না চাওয়াটাও অন্যায় আর কি। তারা এইভাবে বাচ্চাদের রাখছেন, ভালো আছে এমন ভিডিও পাঠাচ্ছেন, কিন্তু বাচ্চাদের ওপর তুমুল অত্যাচার হচ্ছে। ভালো ভালো ব্রিড রাখছেন, তাই মাসে 10,000, 12,000, 15,000 করে নিচ্ছেন বিভিন্ন মানুষের কাছ থেকে, কিন্তু তাদেরকে দিয়ে ব্রিড করিয়ে বাচ্চা বিক্রি করে টাকা রোজগার করছে, আর তাদেরকে রাখছে একটি ঘরের মধ্যে 30 জন 35 জন। খেতে দিচ্ছে নাড়ি ভুড়ি, কোনোদিন খেতে দিচ্ছেও না। আস্তে আস্তে ম্যাল নিউট্রিশনে কষ্ট পেয়ে 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 এক একটি করে বাচ্চা মরে যাচ্ছে। এইটা হচ্ছে বাচ্চাগুলোর দুর্দশা। তাই অলিতে গলিতে যেখানে সেখানে ক্রেশ গজিয়ে গেলে আপনারা আগে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে চাইবেন, লাইসেন্স দেখতে চাইবেন, তার তৎসত্ত্বেও বাচ্চাকে রাখার পর কিন্তু শারীরিকভাবে গিয়ে মাঝে মাঝে নিজের বাচ্চাটিকে দেখে আসবেন। কেননা এই ক্রেশের নাম করে একটা ভয়ঙ্কর বিজনেস 4 পেয়েদের নিয়ে শুরু হয়েছে, কারণ ওরা তো অবলা, ওরা তো বলতে পারবে না যে আমাদের এইভাবে রাখা হয়েছে। কাজে এদের নিয়ে বিজনেস করাটা খুব সহজ, আমাদের খুব সতর্ক হতে হবে। একদম। TV19 বাংলার তরফ থেকে আপনারা যারা আপনাদের পোষ্যকে খুব ভালোবাসেন, তারা আপনারা চান যে তাদের নিরাপত্তা, দেবলীনা যে কথাগুলো বললো একটুখানি খেয়াল রাখবেন যখনই আপনারা বাইরে যাবেন, সেই জায়গাটা যেখানে আপনারা রাখবেন আপনাদের পোষ্যকে খুব সাবধানতা অবলম্বন করে রাখবেন। দেবলীনা, তুমি মানেই কিন্তু একটা সবসময় তুমি দেখেছো গত কয়েক বছর ধরে, তুমি একটা কিছু বললেই মানে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায়। দেবলীনা বললো, দেবলীনা এরকম কি করে বলতে পারলো? দেবলীনা একটা সম্পর্কে ছিল, কিন্তু সেই সম্পর্কটা থেকে দেবলীনা বেরিয়ে গেছে, কিন্তু এখন সাপোর্ট করছে দেবলীনা এমন একজনকে যে তথাগত জীবনে নতুন করে এসেছে। এ কি হলো? দেবলীনা এরকম কেন করছে? একটা অ্যাবনর্মাল ব্যাপার কেন করছে? এই সব ট্রোল, মানে সামাজিকভাবে যদি বন্ধু হিসেবে কেউ কারোর কাছে বা পাশে থাকতে চায়, সেটাও কিন্তু আজকে সমাজের চোখে বড় প্রশ্ন। হ্যাঁ, এবারে এটা নিয়ে ট্রোল হয়, এটা নিয়ে বহু চর্চিত পুরো বিষয়টা। তার কারণ হচ্ছে যারা এটা নিয়ে ট্রোল করেন তাদের বক্তব্য হচ্ছে আমার প্রতিশোধ পরায়ণ হওয়া উচিত, এবং এটা হচ্ছে মানসিক রোগ
যে আমি আলাদা হয়ে যাওয়ার পরেও সেই মানুষটার ভালো চাইছি। আবার খুব মজার কথা হলো, কেউ কেউ বলেছেন, এরকমও লেখেন যে দেবলীনা এই কথাগুলো কেন বলছে বলো তো, এই যে ইন্টারভিউতে এগুলো বলছে এগুলো তথাগতর কানে যাবে, তথাগত যাতে শুনতে পায়, ওকে মহান ভাবে। তারা তো জানেই না যে তথাগতর সাথে আমার 2 দিন অন্তর 1 দিন অন্তর ফোনে কথা হচ্ছে, আমাদের বাচ্চাদের নিয়ে, 4 পেয়ে বাচ্চাগুলোকে নিয়ে, বা অন্য কোনো একটা জায়গায় কোনো ঘটনা ঘটেছে সেটা নিয়ে গতকালও কথা হয়েছে আর কি। তারা তো সেটা জানে না। এবারে কথাটা হচ্ছে যে আমি যদি কাউকে ভালোবেসে থাকি, তাহলে আমার বেড়ে ওঠা, আমার বাবা মায়ের শিক্ষা, আমার পড়াশোনা, আমার যারা প্রিয় লেখক তাদের পড়াশোনা, সবটাই আমাকে এটাই শিখিয়েছে যে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে মানুষটির ভালোই চাওয়া আজীবন। মানে সে কিভাবে, সে ভালো থাকলে সেই ভালো থাকাটাতে খুশি থাকা। আমার সঙ্গে থাকলেই আমি তাকে ভালোবাসবো, নচেত নয়। আমার থেকে আলাদা হয়ে গেলে আমি তার শুধুই খারাপ চাইবো, ভালো কিছুতেই চাইতে পারবো না। এটা কিছুতেই ভালোবাসার সংজ্ঞা নয়। এটা মানুষ যতই ভাবুক, বহু মানুষ বলেন যে এটা কখনো কোনো মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়। এটা মানুষের পক্ষেই অর্জন করা সম্ভব, অর্জন করতে হয় না, এটা স্বাভাবিকভাবে আসে। যদি আমার সাথে জড়িয়ে থাকে শুধু ব্যাপারটা গিভ অ্যান্ড টেক, ওটা তাহলে একটা ট্রেড, ওটা ভালোবাসা না কিন্তু। তো আমার যখন সময়টা ভালো কেটেছে তথাগতর সঙ্গে, তখন তথাগত এখন ভালো থাকুক, আমি এটাই চাইবো। এটা তো স্বাভাবিক। এটা না চাওয়াটা আবার আমার কাছে অস্বাভাবিক। যারা এটার উল্টো বলেন আমার তাদেরকে অস্বাভাবিক লাগে। তো পুরো ব্যাপারটাই আপেক্ষিক। একদম। TV19 অন্তরালের গল্পে আমরা আছি অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে। দেবলীনা, তথাগতের জীবনে নারীর সমাগম হচ্ছে এবং তুমি এর আগে কোনো রকম সেরকম স্টেটমেন্ট দাওনি। তোমাদের সম্পর্ক নিয়েই কিন্তু কথা বলেছো, ভালো খারাপ নিজেদের যে দিনগুলো কাটিয়েছো সেটা নিয়ে করেছো। ওর জীবনে কে নারী এলো সেটা নিয়ে তুমি কোনো জায়গায় সেরকম ভাবে বলনি, কিন্তু আলোক বর্ষা নিয়ে তুমি বলেছো মেয়েটি ভীষণ ভালো এবং ভীষণ একজন শিক্ষিত মানুষ যে তথাগতর পাশে রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু ট্রোল হয়েছে হঠাৎ। আলোক বর্ষাকে এত ভালো বলছে কেন? ওর মাথাটা খারাপ হয়ে গেল? আগে বলিনি কারণ আমার তথাগতর সঙ্গে যেহেতু নিয়মিত যোগাযোগ থাকে, সেহেতু আমার মনে হয়নি এর আগে কখনো তথাগত ভালো আছে বলে। এখন আমার মনে হয়েছে তথাগতর কথা শুনে, তথাগতর আচরণ দেখে এবং আমার সাথে ব্যক্তিগতভাবে তথাগতর যা যা কথা হয়েছে সেটার ভিত্তিতে মনে হয়েছে ও ভালো আছে। এবার তথাগত ভালো থাকলে আমি খুশি। তার মানে যার সঙ্গে আছে তার সঙ্গে ভালো আছে, তাহলে তো আমি ভালোই বলবো সেই মেয়েটিকে। এবং আমার মনে হয়েছে আলোক বর্ষার পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ড আমি শুনেছি সেটা ফিল্মের সঙ্গে যুক্ত, সেটা তথার সঙ্গে মেলে। আমার মনে হচ্ছে শিক্ষিত, এবং আমি ওর যেটুকু কথাবার্তা শুনেছি, আমার যে ব্যক্তিগত খুব একটা না, আমার না মার্জিত লেগেছে মেয়েটিকে। আর খুব ভীষণ এক্সিবিশনিস্ট লাগেনি, বয়সের তুলনায় ম্যাচিওর মনে। এগুলো আমার মনে হয়েছে আমি কি করব, আমি জোর তাকে বডি শেমিং করা খুব দুঃখের, মানে এত লজ্জার এটা, মানে এত নিকৃষ্ট মানসিকতার পরিচয় যে কাউকে কেউ বডি শেমিং কি করে করে, মানে কি করে করে বডি শেমিং জিনিসটাই তো ভীষণ নিকৃষ্ট একটা জিনিস। তো সেইটাকে আমি ধিক্কার জানাই। এবং আমি জোর করে খারাপ তো কি করে বলবো, মানে এখনো অব্দি আমার ধারণা ভালো, তাই আমি ভালো বলেছি। আমার প্রাক্তন, মানে ছাদ আলাদা হয়েছে, প্রাক্তন তার সাথে সম্পর্ক আছে বলে আমাকে খারাপ বলতেই হবে এরকম কোথাও লেখার বাইবেল আছে, কোনো নিয়ম আছে কি, কোনো কোথাও কি লেখা আছে, কোনো ডিকশনারি আছে, কোনো বাইবেল আছে, গীতায় এরকম লেখা আছে যে আমায় বলতে হবে? নয় তো। তো আমি বেশ করেছি বলেছি। একদম প্রতিবাদী মুখ, প্রতিবাদী কথা। ওপারে যারা আছে, যারা এই বেশ করেছি যে কথাটা এইমাত্র TV19 পর্দায় বললেন আমাদের অভিনেত্রী, এটা নিয়েও ট্রোল করুন না। আমরা চাই আপনারা ট্রোল করুন এবং আপনারা বলুন যে প্রতিবাদের মুখ কি এরকমই হতে হবে। আজকে আমরা ছিলাম TV19 বাংলায় অন্তরালের গল্পে অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে। আজকের এই আড্ডা, প্রতিবাদী আড্ডা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন TV19 বাংলা। নমস্কার।